এই পার্টিশন করবে 15 অগস্ট 1947 পার্টিশন করে দেবে বলছে। পার্টিশন ডেটটা হচ্ছে 15 অগস্ট 1947। কিন্তু মজাটা কোথায়, ক্লিমেন্ট এটলি ভেবেছিল যে ভারতকে স্বাধীন করব স্যার, স্বাধীনতা দেব, পাওয়ার ট্রান্সফার করব 1948-এ। ক্লিমেন্টের ধারণা ছিল 1948-এ পাওয়ার ট্রান্সফার করব, 47-এ নয়। 47-এ দেশ স্বাধীন হয়ে যায়। কিন্তু মাউন্ট ব্যাটেন যখন আসেন আমাদের দেশে, তখন এসে দেখে, ভারতবর্ষ যখন ঘুরে দেখে, তখন দেখতে পায় যে ভারতের অবস্থা এখন খুব খারাপ। বেঙ্গলে প্রচুর পরিমাণে স্যার দাঙ্গা চলছে, পাঞ্জাবে প্রচুর পরিমাণে দাঙ্গা চলছে। এই দাঙ্গা দেখে ভাবে, ভয় পেয়ে যায় যে এই দাঙ্গা যদি রাখতে থাকে। আর 48-এ ক্লিমেন্ট এটলিকে গিয়ে উনি আবার ব্রিটেনে যান। ক্লিমেন্ট এটলিকে এটা বোঝাতে থাকেন যে ভারতবর্ষে এখন হিন্দু মুসলিমের বিভৎস দাঙ্গা চলছে, এই দাঙ্গা যদি রয়ে যায় তাহলে পুরোপুরিভাবে ইন্ডিয়া কনস্টিটিউশন যে অ্যাসেম্বলিজগুলো ছিল সেগুলো খতম হয়ে যাবে। আর এই পুরো আমাদের এটা পুরো দায়িত্ব এসে পড়বে আমাদের উপরে, ব্রিটিশ ইন্ডিয়ার উপর। ব্রিটিশ ইন্ডিয়ার অবস্থা এখন খুব খারাপ। এই খারাপ অবস্থা থেকে লর্ড মাউন্ট ব্যাটেন তখন ক্লিমেন্ট এটলি বললো যে আপনি যে ভেবেছিলেন যে 48-এ আমরা দেশকে স্বাধীনতা দেবো, পাওয়ার ট্রান্সফার করবো, আগেই করে দিন। ক্লিমেন্ট এটলি তার পরবর্তীকালে মাউন্ট ব্যাটেনকে আবার পাঠায় যে এবার তুমি ফিক্সড করে দাও যে আমাকে ডেটটা পাঠাও, কি চলছে এবার কি। তো প্রিন্সলি স্টেট বি, প্রিন্সলি স্টেট। স্যার আমাদের দেশে প্রিন্সলি স্টেট কটা ছিল আমরা প্রথমে বলছি না, 563, 563খানা। এখানে স্যার একটু মজাদার ব্যাপার আছে, ঠিক আছে। 563টা প্রিন্সলি স্টেট ছিল। এই 563টা যে প্রিন্সলি স্টেট ছিল তার মধ্যে স্যার এদেরকে বলে দেওয়া, প্রিন্সলি স্টেটকে বলে দেওয়া হলো, কি বলে দেওয়া হলো, বলছে তোমরা হয় পাকিস্তান জয়েন করে নাও, বা হয় পাকিস্তানের দিকে যে মুসলিম মেজরিটি যেগুলো আছে সেখানে তোমরা সব চলে যাও, পাকিস্তান জয়েন করে নাও। তুই নাহলে বলছে তোমরা ইন্ডিয়ার সাথে, ইউনাইটেড ইন্ডিয়ার সাথে জয়েন করো, ইউনাইটেড ইন্ডিয়ার সাথে জয়েন করো, হয় পাকিস্তান চলে যাও নাহলে ইউনাইটেড ইন্ডিয়ার সাথে জয়েন করো। আর না হলে বলছে যে তোমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্স থাকতে পারো, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারো, নিজেরা ওন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারো, নিজেদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে থাকতে পারো। তাহলে প্রিন্সলি স্টেট কটা ছিল মোট? এই নোটসটাকে বাড়িতে গিয়ে গিয়ে বাংলায় করে নেবে, কিছুই নয়, সবই তো বুঝলে আজকেই করে নিলে আর প্রবলেমস হবে না, কিন্তু 1 মাস রেখে দিলে তখন আর বুঝতে পারবে না, কারণ এগুলো সব রেসিংটা মাথায় থাকে। তো প্রিন্সলি স্টেট হচ্ছে 563খানা। 563খানা যে প্রিন্সলি স্টেট আছে তার মধ্যে স্যার 560খানা প্রিন্সলি স্টেট 15ই আগস্ট 1947 সালের আগেই ইউনাইটেড ইন্ডিয়ার সাথে জয়েন হয়ে যায়। ভালো করে দেখো কি বলছে, প্রিন্সলি স্টেট কটা ছিল? 566। তার মধ্যে এদেরকে বলে দেওয়া হলো হয় তোমরা পাকিস্তান জয়েন করো, নাহলে ইউনাইটেড ইন্ডিয়ার সাথে জয়েন করো। তাহলে ন্যাশনাল কংগ্রেসের সাথে আর কথা হচ্ছে না, মুসলিম লীগের সাথেও কথা হচ্ছে না, ডাইরেক্ট কথা হচ্ছে প্রিন্সলি স্টেট আর প্রভিন্সের সাথে। প্রভিন্সগুলোকে বললো গ্রুপিং করে নাও, নিজের কনস্টিটিউশন তৈরি করো। আর এইদিকে প্রিন্সলি স্টেটকে বলছে তোমরা হয় পাকিস্তান জয়েন করো। আমরা জানি না পাকিস্তান আর এখনো ফরমেশন হবে কিনা, আমি এইটুকু বলে দিচ্ছি যে হয় তুমি পাকিস্তান করছে তো তোমরা পাকিস্তানের সাথে জয়েন করতে পারো, নাহলে ইউনাইটেড ইন্ডিয়ার সাথে। তার মানে তোমাদের হাতেই আমি ছেড়ে দিলাম, আমি আর নিজে থেকে করছি না। এবার তোমরা যেটা জয়েন করবে সেইভাবে দাগ টেনে দেবো পাকিস্তান আর ইন্ডিয়ার। ওটা বোঝা গেছে স্যার কি বলছে? এরপরে কি হচ্ছে, তো একে বলছে যে স্যার প্রিন্সলি স্টেটে ইউনাইটেড ইন্ডিয়া, আর দিন এখানে বলছে স্যার না হলে তোমরা নিজস্ব ইন্ডিপেন্ডেন্স থাকতে পারো, তোমার নিজস্ব কনস্টিটিউশন তো তৈরি করে দিয়েছি আমি, থাকতে পারো তোমরা নিজের মতো। এটা ছিল প্রিন্সলি স্টেট। কিন্তু এই ঠিক 15ই আগস্ট 1947 এর আগেই 560খানা প্রিন্সলি স্টেট স্যার জয়েন করে ইউনাইটেড ইন্ডিয়ার সাথে। ভালো করে শোনো, তাহলে 563খানা প্রিন্সলি স্টেট ছিল, তার মধ্যে 560খানা প্রিন্সলি স্টেট কার সাথে জয়েন করে দেয় 15ই আগস্ট 1947 সালে। স্যার এখান পর্যন্ত এরা রয়ে গেছিল, কিন্তু দেখো 1947 সালের আগস্ট, ঠিক আছে, আর আগে জয়েন করে। আমরা পড়াচ্ছি কি ক্যাবিনেট মিশন 1946 সাল, কিন্তু আমি একটু এগিয়ে গিয়ে পড়াচ্ছি, কারণ তোমাকে যেহেতু প্রিন্সলি স্টেট ধরে নিয়েছি, তো প্রিন্সলি স্টেটটাকে আমরা কিন্তু অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বারবার বোঝা যাচ্ছে। 1946-এই থাকবে, কিন্তু আমরা প্রিন্সলি স্টেটকে নিয়ে যেহেতু কথা বলছি, সেটা পরে তো এরা ইউনাইটেড ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছিল, সেই জন্য একটু কথা বলে দিয়ে এখানে পুরো প্রিন্সলি স্টেটকে বলে দিয়ে আমি বেরিয়ে যাবো। তো আমরা স্যার ইউনাইটেড ইন্ডিয়ার সাথে 560টা ইউনাইটেড ইন্ডিয়া 15ই আগস্ট 1947 সালের আগেই স্যার
ইউনাইটেড ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে পড়ে থাকে কটা? তিনটে। কে কে? জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে ব্যাক এরপরে আসি স্যার, আমাদের কাছে তিনটে যে 560খানা 563খানার মধ্যে প্রিন্সলি স্টেটের মধ্যে 560 কার সাথে যুক্ত হয়ে যায়? না ইউনাইটেড ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে যায়। ইউনাইটেড ইন্ডিয়া তখনও ছিল, ঠিক আছে, এই জন্য ইউনাইটেড। আর এর মধ্যে যে তিনটে স্টেট প্রিন্সলি স্টেট ছিল, এই প্রিন্সলি স্টেটের গুলো কে কে? এক হচ্ছে স্যার জুনাগড়, দুই হচ্ছে স্যার হায়দ্রাবাদ, আর 3 নাম্বার স্যার কি? জম্মু অ্যান্ড কাশ্মীর। স্যার প্রথম হচ্ছে স্যার জুনাগড়, হায়দ্রাবাদ এন্ড জম্মু কাশ্মীর। বোঝা গেছে স্যার? তারপরে 560খানা প্রিন্সলি স্টেট জয়েন ইউনাইটেড ইন্ডিয়া, আর তিনটে পড়ে থাকে। এরা প্রিন্সলি স্টেট, ভালো করে শোনো। তার মানে এখানে একটা প্রিন্স থাকবে, রাজা থাকবে, কিং থাকবে। ওই জুনাগড়ের যে রাজা ছিল, জুনাগড় কোথায় জানো স্যার? গুজরাট। জুনাগড় কোথায় আছে? গুজরাট। তো জুনাগড়ের যে রাজা ছিল, প্রিন্স ছিল, এই জুনাগড়টা হচ্ছে স্যার হিন্দু মেজরিটি এলাকা, কিন্তু যে রাজাটা ছিল সেটা তিনি ছিলেন মুসলিম। রাজার নাম ছিল কি? মোহাম্মদ খান। মোহাব্বত মানে কি? ভালোবাসা, ঠিক আছে? তো এই মোহাব্বত খান মনে রাখবে। মোহাব্বত মানে কি? লাভ। কিছুদিন আগে গেল না ভ্যালেন্টাইন্স ডে, তো এই লাভ মনে রাখবে। তো এই জুনাগড়ের যে শাসক ছিলেন তিনি ছিলেন মুসলিম, তার নাম হচ্ছে মোহাব্বত খান। আচ্ছা, হায়দ্রাবাদের যে শাসক ছিলেন, এই হায়দ্রাবাদও কিন্তু স্যার হিন্দু মেজরিটি, কিন্তু শাসক ছিলেন মুসলিম। মুসলিম কে ছিলেন? না উসমান আলী খান। আর জম্মু কাশ্মীর যে ছিল, এইটা ছিল স্যার অপোজিট। এটা ছিল মুসলিম মেজরিটি কান্ট্রি, প্রভিন্স বা প্রিন্সলি স্টেট, বাট রাজা কে ছিল? হরি সিং। বোঝা গেছে স্যার? আমি আগে গল্প বলে দিই, তারপরে একটু পিকচার ড্র করবো, তাহলে মনে থাকবে। ফার্স্ট হচ্ছে এই তিনটে প্রিন্সলি স্টেট, এরা কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া জয়েন করেনি, কিন্তু এদেরকে করাতে হবে। কে করবে? সর্দার বল্লভ ভাই প্যাটেল। তখন কি হয়েছিল না, সর্দার বল্লভ ভাই প্যাটেল অ্যাজ এ হোম মিনিস্টার হয়ে গেছিলেন, স্বরাষ্ট্র দপ্তর ওনার কাছে ছিল। তো উনি ওই জন্য ওনাকে স্যার লৌহ মানব বলা হয়। এই যে তিনটে প্রদেশকে একসঙ্গে যুক্ত করতে বিভৎসভাবে সাহায্য করে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই তিনটে যে প্রিন্সলি স্টেট ছিল তার মধ্যে জুনাগড় কোথায় ছিল? জুনাগড় ছিল স্যার, আমরা একটু যদি ড্র করি, আমরা দেখি না স্যার, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম জুনাগড়। ইন্ডিয়ার যে ম্যাপে যে এই জায়গাটা দেখো, এই জায়গাটাকে বলা হয় জুনাগড়, ঠিক আছে? এই জুনাগড়ের যে রাজা ছিল তার নাম কি? স্যার জুনাগড় মোহাব্বত খান। এই মোহাব্বত খান ইনি কিন্তু ভেতরে ইনি মুসলিম রাজা ছিলেন, আর এই পুরো জুনাগড়টা হিন্দু মেজরিটির জায়গা। তো সেখানে ইনি ভেতর থেকে কিন্তু খুব মানে শক্ত সামর্থ্য ছিলেন না, খুব ভিতুর টাইপের ছিল। ইনি ভয় পেয়ে গেছে, যেহেতু এটা হিন্দু মেজরিটি আর ভারতের মধ্যে ঢুকে বসে আছে, আবার বলছে স্যার আমি একা থাকবো, এটা তো হবে না। তো পাকিস্তানের সঙ্গে, কারণ নিজে ছিলেন একজন মুসলিম, তো বলছে পাকিস্তানের সাথে ভেতর যোগাযোগ করতে শুরু করে। আর ভেতর যখন যোগাযোগ করতে শুরু করে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন আফটার 1947 বুঝতে পেরে যায় যে আমরা তুমি পাকিস্তানের সাথে চলে যেতে পারো, ডাজ নট ম্যাটার, কিন্তু ওরা ওই যে জুনাগড়ের যে অধিবাসীরা তারা কিভাবে থাকবে সেটা দেখার জন্য ভোট করব। এই ভোটটা করা হয় এবং 99.9% ভোট পড়ে ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে। পাকিস্তান আর ইন্ডিয়ার প্রতি ভোট করা হয়, ঠিক আছে, পাবলিকের কাছে। তো 99.99% ভোট পড়ে ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে। আর যখনই হয়ে যায় তখন জুনাগড়ের যে রাজা ছিল তাকে বলে তুমি পাকিস্তান চলে যাও, ডাজ নট ম্যাটার, বাট জুনাগড় থাকবে আমাদের হাতে। তো জুনাগড় ওয়াজ ক্যাপচার্ড হয়ে গেল, জুনাগড় চলে গেল। নেক্সট এবার হায়দ্রাবাদে আসি। হায়দ্রাবাদটা কোথায় জানো? এই যে জায়গাটা ছিল,
এই জায়গাটা, এই এই অঞ্চলটাকে আমরা হায়দ্রাবাদ বলবো, ঠিক আছে? এই হায়দ্রাবাদের তখনকার সময়ে যতগুলো প্রিন্সলি স্টেট ছিল, সব থেকে বৃহত্তম এবং সব থেকে শক্তিশালী প্রিন্সলি স্টেট ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজার নাম কি ছিল, মানে উনি যে কিং ছিল তার নাম কি? উসমান আলী খাঁ। এই উসমান আলী খাঁ, হায়দ্রাবাদ হিন্দু মেজরিটি জায়গা, কিন্তু রাজাকে, কিংকে উসমান আলী খাঁ। এই উসমান আলী খাঁয়ের কাছে একটা সৈন্য ছিল, তার নাম রাজাকার। সৈন্যটা, এই সৈন্য, এই সেনাবাহিনী একটা আর্ম ফোর্স ছিল, একটা আর্ম ফোর্স ছিল, তার নাম রাজাকার। রাজাকার, সরি, রাজাকার, ঠিক আছে? রাজাকার। আরে তেরি, রাজাকার। রাজাকার পরে একটা আর্মি ছিল, তাহলে হায়দ্রাবাদের কাছে একটা আর্মি ছিল, তার নাম কি? রাজাকার। এই রাজাকার আর্মির সাহায্য নিয়ে উনি ভেবেছিলেন, একটা শক্তিশালী আর্মি ছিল, এরকম নয় যে আমি এবার পাকিস্তান যদি আমাকে অ্যাটাক করে আমি লেফটে নেবো, আর ইন্ডিয়া যদি আসে আমি লেফটে নেবো, তোমাদের ভাষায় লেফটে বলে না, একটা লেফটে নেবো আমি। তো উসমান আলী বলছে আমার কাছে রাজাকার বলে যে আর্মিটা আছে এটা প্রচুর শক্তিশালী বাবু, পাকিস্তান তুমি যদি আসো তোমাকেও আমি নিয়ে নেবো, আর ইন্ডিয়া তুমি যদি আসো তোমাকেও আমি মেরে দেবো, ঠিক আছে? কোথা দিয়ে? জানলা দিয়ে হাত গলিয়ে মেরে দেবো। তো এই রাজাকার বলে, কিন্তু স্যার কে ছিল? সর্দার প্যাটেল। সর্দার প্যাটেলের নেতৃত্বে ইন্ডিয়া অ্যানেক্সড হায়দ্রাবাদ অন 1948। 1948 সালে স্যার সর্দার প্যাটেলের নেতৃত্বে ইন্ডিয়া অ্যানেক্সড করে নেয় হায়দ্রাবাদ থেকে। এই অপারেশনটার নাম অপারেশন পোলো। ইন্ডিয়া যেভাবে হায়দ্রাবাদকে অ্যাটাক করে এবং হায়দ্রাবাদকে পুরো ক্যাপচার করে, তার মানে কি হায়দ্রাবাদ ওয়াজ অ্যানেক্সড বাই ইন্ডিয়ান। তো ইন্ডিয়ার দ্বারা হায়দ্রাবাদ যখন অ্যাটাক হয় বা হায়দ্রাবাদ ক্যাপচার্ড হয়ে যায়, হায়দ্রাবাদ নিয়ে চলে আসে আমাদের ইউনাইটেড ইন্ডিয়ার মধ্যে, তখন এই যে অপারেশনটা চালিয়েছিল, কে চালিয়েছিল? ইন্ডিয়ান গভর্নমেন্ট উইথ দ্য হেল্প অফ প্যাটেল, সর্দার প্যাটেল। প্যাটেলের সাহায্য নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে অ্যাটাকটা করে, হায়দ্রাবাদকে অ্যাটাক করে, এই যে অপারেশনটা চলছিল, এই অপারেশনের নাম কি ছিল? অপারেশন পোলো। এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন পোলো। এটা পরীক্ষায় আছে, অপারেশন পোলো। এই অপারেশন পোলো ইজ রিলেটেড টু হায়দ্রাবাদ ক্যাপচার্ড, হায়দ্রাবাদ প্রিন্সলি স্টেট। বোঝা গেছে স্যার? নেক্সট আমরা আসবো এবার জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর সম্বন্ধে তো তোমরা জানো, জম্মু কাশ্মীর সম্বন্ধে তো তোমরা জানো একটু বিস্তারিত। আমি যদি এটা দেখি জম্মু অ্যান্ড কাশ্মীর, তো এই জম্মু অ্যান্ড কাশ্মীর তার মানে আমরা স্যার জুনাগড়ও দেখলাম, আমরা স্যার দেখলাম কি হায়দ্রাবাদ, এবার দেখলাম জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের যে জায়গাটা এটা জম্মু অ্যান্ড কাশ্মীর। স্যার এই জম্মু কাশ্মীরের এই পোর্শনটাকে কি বলে? এই পোর্শনটাকে কি বলে? লাদাখ। এই পোর্শনটাকে কি বলে? লাদাখ। আর এটা জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, এই জম্মু কাশ্মীরের এখন যে অঞ্চলটা আমরা দেখি, এইখানে একটা অংশ আছে, এটার নাম কি? পিওকে। পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, এইটার গল্প এখানটায়। স্যার জম্মু কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং। এই হরি সিং ইনি একজন হিন্দু ছিলেন, কিন্তু এই জায়গাটা ছিল কি মুসলিম মেজরিটির জায়গা। তো এইখানে এই হরি সিং কিন্তু কে ছিল যে আমি পাকিস্তানের সাথেও যুক্ত হব না আর ইন্ডিয়ার সাথেও যুক্ত হব না, আমি একজন ইন্ডিপেন্ডেন্স হিসেবে থাকতে। তো এই ইন্ডিপেন্ডেন্স হিসেবে থাকার তাগিদে উনি ছিলেন এরকম, ইন্ডিয়ার সাথেও যুক্ত হলেন পাকিস্তান। কিন্তু পরবর্তীকালে যেহেতু এটা হিন্দি মেজরিটি ছিল, আর ঠিক পরবর্তী সময়ে পাকিস্তান অবস্থান করছিল, পাকিস্তানের সৈন্য অ্যাটাক করে তাই জম্মু কাশ্মীরকে দখল করে নেওয়ার জন্য। আর যখনই দখল করতে করতে এগিয়ে আসে, এরকম দখল করতে করতে আসে, এগিয়ে আসে, এগিয়ে এখান পর্যন্ত চলে আসে, এখান পর্যন্ত। আর তখন হরি সিং একটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে নেয় ইন্ডিয়ার সাথে, যেটাকে বলা হয় অ্যান ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। তার সাথে সাইন উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে নেয়। আর যখনই সাইন করে ইন্ডিয়া তখন সৈন্য পাঠিয়ে দেয়, কোথায় পাঠিয়ে দেয়?
হরি সিংকে তখন করে হরি সিং বলছে আমি স্যার ইন্ডিয়ার সাথে থাকতে চাই, আমি পাকিস্তানের সাথে থাকতে চাই না। তো এই যে থাকা না থাকার যে এই একটা যে অ্যাকসেশনটা, সেটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বলে, পাঠিয়ে দেয়। এবং যেটা এই তারপর থেকে ইন্ডিয়ান আর্মিরা এখানে চলে যায়। আর ইন্ডিয়ান আর্মি যেখান পর্যন্ত গিয়ে পাকিস্তানকে, পাকিস্তান অলরেডি ঢুকে গেছে পাকিস্তানের আর্মি, আর ঢুকে এইখান পর্যন্ত চলে স্যার ইন্ডিয়ান আর্মি গিয়ে এখানে আটকে দেয়। আর যেখান পর্যন্ত পাকিস্তান আর্মি ঢুকে গেছিল সেটাই আজ পর্যন্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা POK বা পাক অকুপাইড কাশ্মীর বলে পরিচিত। বোঝা গেছে স্যার? এবার কি করে আসলো POK? তো ইন্ডিয়ান আর্মি ওখান পর্যন্ত কি আটকে দিয়েছে হরি সিং সাইন করার পর। তারপর কিন্তু ওখানটায় নিয়েই, আর ওটা নিয়েই স্যার কি হয় গন্ডগোল। গন্ডগোলটা কিসে নিয়ে হয়? POK নিয়ে। তার কারণ কি? ইন্ডিয়া বলছে স্যার আমি তো, আমার কাছে যদি জম্মু কাশ্মীর থাকবে, জম্মু কাশ্মীরের যে অংশ সেটা আমাকে ছেড়ে দেন। তখন এসছিলে ওখান পর্যন্ত একটু হেঁটে হেঁটে চলে এসেছিলে, তাই ঠিক আছে। হরি সিং পাচ্ছিল না, আলাদা ব্যাপার। আমরা আসতে দেরিও করেছি সেই জন্যই ব্যাপার, হরি সিং আমাদের কাছে আসতে দেরিও করেছিল সেই জন্যই ব্যাপার। কিন্তু এখন তো ছেড়ে দে। বোঝেন না? বলছে পুরো কাশ্মীর আমার। ঠিক আছে ব্যাপারটা? তো যাই হোক, আমি এখান থেকে আসবো না। তো এই POK, তো এখান থেকেই নাম হচ্ছে, তার মানে বুঝতে পারলে স্যার? আর পুরো কাশ্মীর ইন্ডিয়ার অংশ হয়ে গেল। তাহলে ইন্ডিয়ার অংশ মানে, এবার দেখো হায়দ্রাবাদ তো স্যার একটা মিডিল পয়েন্টে ছিল না। বলছে হায়দ্রাবাদ বলছে আমি একা থাকবো, আর এই যদি পাকিস্তানের সাথে মিশে যায় কেমনটি হবে বলো তো? পুরো ইন্ডিয়া তার শাসন চলবে, আর ভেতরে গিয়ে বললো পাকিস্তান, কিরকম মজা লাগবে। বলে আমরাও পাকিস্তানেও যাচ্ছি। এই জন্য সর্দার প্যাটেল বললো যে হায়দ্রাবাদকে না ক্যাপচার করলে হবে না স্যার। ও যতই রাজাকার ফাজাকার আর্মি নিয়ে থাকুক, ওকে ধুলোয় মিশিয়ে দিয়ে হায়দ্রাবাদকে নিয়ে নিতে হবে। তাহলে বোঝা গেছে পুরো সিনারি। তো এটা ছিল স্যার প্রিন্সলি যে স্টেটসগুলো থাকে, সেই স্টেটগুলোকে অ্যাকোয়ার করা হয়ে গেল। বোঝা গেছে স্যার? নেক্সট আসবো আমরা, মেন পার্টিশন হবে ইন্ডিয়া পাকিস্তান। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের আগে একটা সাব পার্টিশন করতে হবে। তার নামটা কি? বেঙ্গল করব আর পাঞ্জাবকে করব। কারণ বেঙ্গল বড় প্রভিন্স ছিল, আর বেঙ্গলের কিছু অংশ মুসলিম মেজরিটি ছিল। সেই মুসলিম মেজরিটিকে আমরা বাংলাদেশের সাথে যুক্ত করব। আর বাংলাদেশের একটা অংশ, যেমন বলেছিলাম না স্যার বেঙ্গল প্রভিন্সটা পুরো মুসলিম মেজরিটি ছিল, তার মধ্যে ওই যেই পোর্শনটাকে বাংলাদেশ করা হয়েছে ওটা মুসলিম মেজরিটি ছিল, তার সঙ্গে সিলেট অ্যাড হয়ে যায়। তো যখন বাংলাদেশ অ্যাড হয়ে যায়, বাংলাদেশ মাউন্ট ব্যাটেন তো এসে গেল। মেন মুদ্রা কোথায় ছিল স্যার? মাউন্ট ব্যাটেন ভারতে এসে গেল। কত সালে মাউন্ট ব্যাটেনের পাস করলো? 3 জুন 1947-এ। ঠিক ওর এক মাস পর, ঠিক এক মাস পর 18 জুলাই 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। মাউন্ট ব্যাটেন ওখানে চলে গেছিল না, গিয়ে বলেছিল যে স্যার তাড়াতাড়ি করুন, নাহলে ওখানের অবস্থা খুব খারাপ। তো সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট পাস করে, একটা অ্যাক্ট নিয়ে আসে স্বাধীনতা দেওয়ার জন্য, যার নাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। 18 জুলাই পাস হয়। এই অ্যাক্টটা পাস হয় কত সালে? 18 জুলাই 1947। এই অ্যাক্টের মেইন ফিচার্স কি ছিল এটা জানতে হবে। তার মানে এই অ্যাক্টের সাহায্য নিয়ে আমরা এখন স্বাধীন বলি। তার কোন অ্যাক্টের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি? এটা কোশ্চেন হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তোমাকে বলবে ইন্ডিয়ার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, সরি প্যারাম্বল আছে, সেই প্যারাম্বলেতে লেখা থাকে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারিন স্টেট। এই কথাটা লেখা থাকে না, সভারিন। সভারিন মানে কি? সার্বভৌম। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীনতা। এই দুটো যে ওয়ার্ড, সভারিন আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো ওয়ার্ড কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? আমরা এই দুটো ওয়ার্ড নিয়েছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে। বোঝা গেছে স্যার? তার মানে এই জিনিসগুলো, এই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার আগে এই অ্যাক্টগুলো জানতে হবে। তাহলে এই অ্যাক্টের মাধ্যমে আমাদের এই অ্যাক্টের ফিচার্স কি ছিল, তাহলে আমরা একটু পরে দেখব। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত সাল? 1947। আর 18 জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়। ঠিক আছে স্যার? এই অ্যাক্ট যখন ভারতে আসে তখন লর্ড মাউন্ট ব্যাটেনি ছিল কি অ্যাজ এ ভাইস রয়। কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে ভাইস রয়ের যে পদ, অফিস, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, আবার নিয়ে আসে গভর্নর জেনারেল। গভর্নর, তার মানে কোশ্চেন হচ্ছে গভর্নর জেনারেল কোথায়, কোন জায়গায় পদ সৃষ্টি হয়েছিল?
09 মাধ্যমে। আর আবার লাস্টে দেখো সেই গভর্নর বললেন না স্যার কোনো মানুষ একবার জন্মানোর সময় যেমন ন্যাড়া থাকে মৃত্যুর সময় ন্যাড়া হয়ে যায়। এই অ্যাক্টে ফিচার্স গুলো কি ছিল স্যার? ফিচার দিস অ্যাক্ট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দেখো 1 নাম্বার সভারেন মানে কি? সার্বভৌম। তো সার্বভৌম আর স্বাধীন একটা ডোমিনিয়ন, এখানেও কিন্তু ডোমিনিয়ন নাম দেওয়া আছে স্যার। ভারতবর্ষ এখনো ডোমিনিয়নের মতোই আছে। ব্রিটিশ কমনওয়েলথের ডোমিনিয়ন হিসেবে ভারতবর্ষ আছে, এখনো চেঞ্জ হয়নি। আমরা এটা বোঝা গেছে, এটা এই অ্যাক্টের মাধ্যমে সেটা বুঝতে পারবে। তার মানে এই অ্যাক্ট তো স্বাধীনতা দিল, কিন্তু বলছে তুমি আমার ডোমিনিয়ন কমনওয়েলথের। ব্রিটিশ যে যে জায়গাগুলো উপনিবেশ স্থাপন করেছিল সেই উপনিবেশকে নিয়ে তৈরি হয়েছিল কমনওয়েলথ। এই কমনওয়েলথের একটা অ্যাজ এ ডোমিনিয়ন হিসেবে আমরা এখনো। এবার এটাকে তুমি উল্টোভাবে মানেও করতে পারো, স্যার আমরা এখনো কি স্বাধীন? ইচ্ছে করে নেই, স্বাধীন নয়, ইচ্ছে করে পরাধীন এখনো। কারণ ডোমিনিয়ন থেকে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল যে তুমি যদি ডোমিনিয়ন থেকে, তোমাকে তো আমি দিয়ে দিলাম সব, এবার তো ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি চাইলে ওই অ্যাক্টের মাধ্যম থেকে এই ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে বেরিয়ে যেতে পারো। কিন্তু ইন্ডিয়া আজ পর্যন্ত ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে বেরোনোর চেষ্টা করেনি, ইন্ডিয়াও করেনি, পাকিস্তানও করেনি। আজ পর্যন্ত পাকিস্তানের ইন্ডিয়া অ্যাজ এ ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়েই ব্রিটিশ কমনওয়েলথে আছে। বুঝতে পেরেছো স্যার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট তারপরে মানে দুটো এই অ্যাক্টের মাধ্যমে দুটো ডোমিনিয়ন্স তৈরি হলো, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আচ্ছা, এরপরে এটা বলছে যে এই ইন্ডিয়াকে আমি ইন্ডিপেন্ডেন্ট এই এই ওয়ার্ডটা আমি দিলাম, অ্যান্ড সভারেন সার্বভৌমত্ব ওয়ার্ড দিলাম। আর তৃতীয় বলছে যে এবার থেকে ব্রিটিশ আর ইন্ডিয়াতে রাজত্ব করবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত ইনি অ্যাজ এ গভর্নর জেনারেলের পদ সামলান। রিকোয়েস্টে কার না, ইন্ডিয়ান যে লিডার ছিল তাদের রিকোয়েস্টে ইনি ছিলেন এখান পর্যন্ত। মানে আই থিঙ্ক 21 জুন পর্যন্ত ছিলেন। 21 জুন 1948 পর্যন্ত ইনি মাউন্ট ব্যাটেন অ্যাজ এ ইন্ডিয়ার গভর্নর জেনারেলের পদ সামলাচ্ছিল। এর পরবর্তীকালে আরেকজন গভর্নর জেনারেল আসেন, সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারাই তৈরি হয়। তার নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি স্বাধীন ভারতের ছিল। ইনি তখনও ভারতটা স্বাধীন হয়নি, তার কারণ আমাদের এখান থেকেই শুরু, অলরেডি গভর্নর জেনারেল হয়ে গেছিলেন। ঠিক আছে, তখন ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। কিন্তু তখন পর্যন্ত এই যে গভর্নর জেনারেল তো ছেড়ে দিলেন, ভাইসরয় পদ ছেড়ে দিলেন, গভর্নর জেনারেল হয়ে গেলেন। কিন্তু গভর্নর জেনারেলকেও তখনও নমিনেট করতো কে? নমিনেট করতে পারতো স্যার ব্রিটেনের কিং, এই আইনেই বলা আছে। কিন্তু তাকে জাস্ট নমিনেশনটাই দিত, কিন্তু টোটাল ফরমেশন তৈরি করতো কে না, আমাদের দেশের যে পার্লামেন্ট সভা, যে অ্যাসেম্বলি সভা তৈরি করেছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সভা, সেই তৈরি করতে পারতো। ঠিক আছে, এরকম পরবর্তীকালে চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি গভর্নর জেনারেল হন, এবং পরবর্তী সময় গভর্নর জেনারেল পদ আর থাকেনি। ঠিক আছে, মানে 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে গভর্নর জেনারেল আর আমাদের দেশে ছিল না। তাহলে এই গভর্নর জেনারেল পদটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে গেছিল কে? গোপালাচারী। এই গোপালাচারী কতদিন পর্যন্ত টেনে নিয়েছিল? 26শে জানুয়ারি 1950 সাল পর্যন্ত। তারপরে গভর্নর জেনারেল খতম। এরপরে স্যার তাহলে পাকিস্তানেরও একটা গভর্নর জেনারেল, কারণ দুটো ডোমিনিয়ন তৈরি হলো, একটা ইন্ডিয়ান ডোমিনিয়ন আর একটা পাকিস্তানের ডোমিনিয়ন। তো ইন্ডিয়ার ডোমিনিয়নে কে গভর্নর জেনারেল হলো? মাউন্ট ব্যাটেন। পাকিস্তানের গভর্নর জেনারেল কে হবে? মোহাম্মদ আলী জিন্না। তো পাকিস্তান ডোমিনিয়নের গভর্নর জেনারেল হবে মোহাম্মদ আলী জিন্না। জিন্না তো এটাই চাইছিল, কিছু না কিছু পদে তো আমাকে রাখতেই হবে। কিন্তু প্রধানমন্ত্রী কে হয়েছিল না, লিয়াকত আলী। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লিয়াকত আলী। আর গভর্নর জেনারেল ছিলেন কে? মোহাম্মদ আলী জিন্না। ক্লিয়ার? নেক্সট, ইন্ডিয়াতে সেক্রেটারি অফ স্টেট ছিল না, যে ব্রিটেনে বসে থাকতো। তাই এই 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 পদটাকেও খারিজ করে দেওয়া হয় এই অ্যাক্টের মাধ্যমে, যে আর সেক্রেটারি অফ স্টেট থাকবে না, যে ব্রিটেন থেকে শাসন কার্য দেখাশোনা করবে।